আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার আমরা উপস্থিত হয়েছি খান একাডেমি বিডির পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্টগুলো প্রত্যেকটি অ্যান্সার মানসম্মত এবং নির্ভুল ও জর্জরের ব্যাখ্যা সহ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। কথা দীর্ঘায়িত না করে আসো আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে আসি। এখানে প্রশ্ন বলা হয়েছে, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। অর্থাৎ তুমি নিজে নিজে চিন্তা করো যে একটি ফলের দোকান থেকে তুমি 250টি ফজলি আম কিনে আনছো, 2 দিন পর তোমার 25টি আম পচে গেল। তো 250 থেকে যদি 25 চলে যায় তাহলে থাকে কত? 225, এবং একটি আমের দাম 30 টাকা। তো এখন ক নম্বর প্রশ্ন কী বলছে যে 25 টাকা 75 টাকা শতকরা কত? ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 25 টাকা 75 টাকা শতকরা কত। দেখো, এটা একটা মজার কোশ্চেন। সচরাচর আমরা কিন্তু বলে থাকি এক বন্ধু আরেক বন্ধুকে যে আমার কাছে 75 টাকা আছে, ওখান থেকে আমি তোমাকে 25 টাকা দিব, তাহলে তুমি শতকরা কত টাকা পাবে এটা বের করো, ঠিক না? তো আসলে এটা খুব মজার একটা বিষয়। আসলে আমরা বের করি, মনে করি 25 টাকা 75 টাকা শতকরা X%। মনে করি আমরা 25 টাকা 75 টাকা শতকরা X%। বলছে যে 25 টাকা 75 টাকা শতকরা কত ধরে নিলাম আমরা X, এরকম ধরি না, X%। অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 25 = 75-এর X%। 25 = 75-এর X% লেখা যে কথা, 75-এর X% = 25 টাকা কি একই কথা, কারণ তারা পরস্পর কি সমান। তো দেখো 75 এর মানে গুণ আর X%, X/100 = 25। তো একই সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায়। দেখো উপরের নিচে কাটাকাটি করতে হবে, তোমরা জানো। তো 25 দ্বারা যদি আমরা 75কে কাটাকাটি করি 3 বার যায়, বা 100কে যদি আমরা কাটাকাটি করি 25 দ্বারা তাহলে 4 বার যায়। তারপরে 3টা সবসময় এই এক্সের সাথে গুণ হবে, তাহলে 3x আর নিচে 4 = 25। এখন আমরা কি করব, 3x/4 আসছে, আর এখানে 25 নিচে 1 বিবেচনা করে আমরা ক্রস গুণন করব, বা উপরের নিচে আমরা গুণটা করব। দেখো 3x কে 3x 4 25 কত 100, অর্থাৎ x এর মান বের করবো এখানে আমাদের উদ্দেশ্য। তো x এর সাথে কেউ থাকতে পারবেন, 3 গুণ আকারে জায়গা চেঞ্জ করলে কী হয়, ভাগ হয়। আচ্ছা, আর ভাগ করলে আমরা কত পাচ্ছি, এই যে 33 সমস্যার 1/3%, অর্থাৎ এরকমটা হচ্ছে নাকি। আচ্ছা, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি যে 25 টাকা 75 টাকা শতকরা এত %। আচ্ছা, খ নাম্বার কি বলছে যে শতকরা কতটি আম ভালো আছে। এই যে 250টি ফজলি আম কিনে আনা হলো, এখান থেকে 25টি আম পচে গেল, তাহলে থাকে কত? 225টি। এই 225 মানে 225 শতকরা কতটি আম ভালো আছে, মানে শতকরা কতটি আম ভালো আছে শতকরা হিসাবে। তো দেখো এখানে আমি লিখে রাখছি আম কিনে আনা হলো 250টি, এখান থেকে পচে গেল 25টি, তাহলে সুতরাং ভালো আম আছে 250 থেকে অবশ্যই 25 বিয়োগ হবে, অর্থাৎ 225টি। তো 250টি আমের মধ্যে ভালো আছে 225টি আম, ঠিক আছে। তো তাহলে একটি আমের মধ্যে ভালো আছে কত? দেখো 250টি আমের মধ্যে ভালো আছে 225টি আম, তাহলে একটি আমের মধ্যে কি কম হবে না? তাহলে কম হলে কি হবে, অবশ্যই ভাগ হবে। 225কে আমরা 250 দ্বারা ভাগ করে দিলাম, এতটি আম। তারপর এখন বলছে যে যেহেতু শতকরা বলা হয়েছে প্রশ্নের মধ্যে, শতকরা কতটি আম ভালো আছে, 100টি আমের মধ্যে ভালো আছে, তাহলে একটার মধ্যে যদি এটা থাকে তাহলে 100টার মধ্যে কি বেশি হবে, বেশি হলে কী হবে, গুণ হবে। অর্থাৎ 225 বাই 250কে আমরা ভাগ করব, গুণ করব 100-র সাথে। তো তুমি খেয়াল করে দেখো 225, এখানে আমি যদি একটু লিখি 225 ভাগ 250 গুণ যদি তোমার 100 হয়, তোমাদেরকে আমি আগেও বলছি যে এটা অলওয়েজ মানে এটা উপরের সাথে গুণ হবে, অর্থাৎ 225 গুণন কি দাঁড়াচ্ছে, 225 গুণন 100, আর নিচে দাঁড়াচ্ছে 250। বিষয়টা এরকম। দেন আমরা এ শূন্য কেটে দেব, হ্যাঁ। তারপর আমরা 25কে 25, 9 25 225, 9 25 225, তাহলে আমার থাকতেছে কত, নিচে কিছু থাকতেছে না 1 ব্যতীত। তো 1 তো 1 আর নিচে 1 এর কোনো দামও নেই, তাহলে এটার এটা কী হবে, গুণ, অর্থাৎ 9 10 90, 90টি, এই যে এখানে আমরা লিখে রাখছি, খেয়াল করো 90টি আম ভালো আছে শতকরা।
ঠিক না? আচ্ছা, তো আমাদের এরই মাধ্যমে ঘ নাম্বার অ্যান্সার হয়ে গেল। এখন আমি ঘ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে? একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? তো দেখো, একটি আমের দাম কিন্তু 30 টাকা এখানে বলা হয়েছে। এটা আমরা সলিউশন করব। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, একটি আমের দাম 30 টাকা, তাহলে 250টা আমের দাম কত হবে? একটি আমের দাম যদি তোমার 30 টাকা হয় তাহলে 250টা আমের দাম অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি হবে? গুণ হবে, আমরা জানি। তো 250কে 30 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 7500 টাকা। তা এখন কি বলা হয়েছে যে একটি আম কত টাকা বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? একটি আম কত টাকায় বিক্রয় করা হলে, আমরা একটি আমের দাম 30 টাকা হিসেবে 250টি আমের দাম পেয়েছি 7500 টাকা। এই মোটের উপর অর্থাৎ 7500-র 10% লাভে কত আসে সেটা আমরা বের করব। 7500 যোগ 7500-এর 10% মানে 10/100 আমরা লিখতে পারি। তারপর আমরা কি লিখতে পারি? 7500 যোগ, আমরা যদি দেখো এটা আমি তো বলছি যে এটা উপর সাথে গুণ হবে। 7500 গুণন কত? 10, না তাহলে গুণ করলে কত হয়? 75000 ডিভাইডেড বাই কত? 100। তো এই 200 কেটে দাও, তাহলে এটা আর এটা কি আমরা যদি মানে নিচে তো 1-এর কোনো দাম নেই, থাকতেছে কি যোগ 750। এটা 7500-র সাথে যদি আমরা 750 যোগ করি তাহলে 8250 টাকা। এটা হলো মোটের উপর 10% লাভ। আচ্ছা, এখন বলছে যে একটি আম কত টাকা বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? একটি আম কত টাকা বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? তো এখন খেয়াল করি, আমরা 225টি আম বিক্রি করতে হবে কত? 8250 টাকা, যদি আমরা মোটের উপর 10% লাভ করতে চাই। আচ্ছা, 225টা আম বিক্রি করতে হবে 8250 টাকায়, তাহলে একটি আম বিক্রি করতে হবে 225টা আম বিক্রি করতে হবে 8250 টাকায়, তাহলে একটি আম বিক্রি করতে হবে কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। ভাগফল চলে আসলো 36.67 টাকা। তো এভাবে আমরা 1 নম্বর শেষ করলাম। এখন আমি 2 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। ক নম্বর বলা হচ্ছে -15 এবং 6, মানে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে 6 + 5 এবং 11। এদের মধ্যে বড় ছোট বা সমান চিহ্ন আমরা বসাবো, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন আমরা বা সমান চিহ্ন আমরা বসাবো। আচ্ছা, তো দেখো প্রথমে -15 এবং 6, এর মধ্যে -15 ছোট এবং +6টা কি বড়। তোমরা জানো যে 0 থেকেও ছোট, 0 থেকেও অনেক ছোট -15। এই যেদিকে 0 থেকে -1 ছোট, তারপর -1 থেকে -2 আরও ছোট, -2 থেকে -3 আরও ছোট। এভাবে যেতে যেতে তুমি -15 পর্যন্ত যাবে, অর্থাৎ 0 থেকে তুমি অনেক ঘর পিছনে যাচ্ছ, ছোটোর দিকে যাচ্ছ। আর 0 থেকে বড় 1, 2, 3, 4, 5, 6 এভাবে, তাহলে তুমি 0 থেকে বড়োর দিকে যাচ্ছ আর একটা 0 থেকে ছোটোর দিকে যাচ্ছ। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এখানে -15 ছোট এবং 6টা বড়। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে -15 ছোট, 6 বড়। আবার 6 + 5 এবং 11-এর মধ্যে তুলনা করতে বলছে, তো 6 + 5 হয় 11। আবার এখানে আছেও কিন্তু পরবর্তীতে 11ই দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে এটাও 11, এটাও কি 11, অর্থাৎ তারা কি পরস্পর সমান। তা আমি লিখে দিচ্ছি, দেখো যে 6 + 5 = 11, ওকে, অর্থাৎ তারা পরস্পর কি সমান। এই যে সমান চিহ্ন দিয়ে আমি প্রকাশ করেছি, আমাকে বলছে সমান চিহ্ন বা বড় ছোট চিহ্নের মাধ্যমে দেখাও, ওকে। তো এখন খ নম্বর প্রশ্ন কি বলছে? মাইনাস ইন্টু -15 প্লাস, তারপর ব্র্যাকেটের ভিতর -11 প্লাস 6-এর মান নির্ণয় করো। এটার মান নির্ণয় আমরা করবো। তো আমি লিখে রাখছি, দেখো এটা যা আছে তা লিখলাম। তারপর তোমরা জানো যে মাইনাসটা, এই মাইনাসটা কী হবে? প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, +6। দেন
আমরা প্লাসেরগুলো একসাথে করলাম, -11, এটা যোগ করলে কত হয় 21 -11। আচ্ছা, মানে 15 আর 6 যদি আমরা যোগ করি, এখানে যোগই বোঝাচ্ছে, তো 21 -11, 21 থেকে 11 চলে গেলে থাকে 10, অর্থাৎ নির্ণয় মান আমাদের কত হলো 10। এগুলো আমাদের খ নম্বর অ্যান্সার। এবার আমি গ নম্বর নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নটা একটু ডিটেলস লিখবো আমরা, কারণ এখানে ডিটেলস বর্ণনা দিলে তোমরা খুব সহজে বুঝবে। সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6-এর বিয়োগফল আমরা নির্ণয় করব। দেখো, কথা দীর্ঘত না করে প্রশ্ন চলে যাচ্ছে। দেখো, এখানে প্রশ্নটা দেখে তোমাকে একটু খেয়াল করো। প্রশ্ন বলা হয়েছে আমি যদি এখানে একটু লিখে রাখছি, দেখো -15 ও 6-এর যোগফল, অর্থাৎ -15 এবং +6 করলে হচ্ছে কত, -9। অ্যান্সারটা হচ্ছে কত, -9। তো দেখো, এটা কিন্তু সংখ্যা রেখে দেখে খুব সুন্দরভাবে বোঝা যায় যে -15 ও +6-এর যোগফল, অর্থাৎ আমি একটা তোমাদের সংখ্যা রেখা তো আমি এখানে আঁকছি বোঝার সুবিধার্থে। সংখ্যা রেখাটা আবার একটু আঁকি। দেখো, প্রথমে তুমি কি করবে, প্রথমে তুমি একটু খেয়াল করো, সংখ্যা রেখা নিবে এভাবে, এদিকে মাঝখান থেকে দাগটা তুমি বড় করে দিবে যাতে তোমার এদিকে 6 ঘর হয় সুন্দরভাবে, 1 2 3 4 5 6 সাপোজ। আর এদিকে -15, এদিকে কত, -1, এটা কত, -2, এটা কত, -3। এভাবে সমান সমান দাগ দিয়ে তুমি -15 পর্যন্ত লিখবে। ধরো সাপোজ -15টা আমার, সাপোজ ধরো মনে রাখার জন্য তোমাদেরকে বলছি, ধরো -15 আমার এখানে এদিকে করতে আস্তে আস্তে। তো এখন আমাকে বলছে যে -15 + 6, অর্থাৎ তুমি দেখো 0 থেকে -15, তাহলে কি 0 থেকে বাম দিকে, একটু কিন্তু আমি তোমাদের দেখাইছি যে 0 থেকে বাম দিকে যাচ্ছে যে মাইনাস সংখ্যাগুলো, এরকমটা দেখাইছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরকমটা কিন্তু আমরা দেখাইছি যে 0 থেকে বাম দিকে যাবে, মাইনাস সংখ্যাগুলো 0 থেকে বাম দিকে যাবে, 0 -1 -2 -3 -4, এভাবে -15 বাম দিকে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 0 থেকে বাম দিকে যাচ্ছে। 0 থেকে কোন দিকে যাচ্ছে, বাম দিকে, অর্থাৎ এদিকে আসলো, কথা বোঝো একটু, এদিকে আসলো। দেন তারপর কিন্তু -15 এবং +6, যেহেতু যোগফল, ওই 6টা প্লাসের, এই 6টা প্রশ্নের মধ্যে আছে কি, প্লাস আকারে আছে, -15 এবং 6 আছে, 6-এর সামনে কোনো চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ এটা আমরা প্লাস, অর্থাৎ এই 6টা কি, প্লাসের। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, অর্থাৎ আমি কি জানলাম যে -15 আমি আসলাম 0 থেকে বাম দিকে। এখন আবার -15 থেকে যেহেতু +6, তাহলে 6 ঘর অতিক্রম করব আমরা, অর্থাৎ এখান থেকে 6 ঘর যাব। তো দেখো, তুমি যদি -15 থেকে 6 ঘর যাও, অর্থাৎ এই যে আমি এখানে দেখো -15, এই যে এখানে আসলাম, আসার পর -15 থেকে আবার 6 ঘর, এখানে যেহেতু আমি -9টা দিই নাই, বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি এখান থেকে দেখাই দিই। তো দেখো, -15 থেকে তুমি 6 ঘর অতিক্রম করছো, 1 2 3 4 5 6, অর্থাৎ -9-এ পৌঁছিয়েছো, ঠিক না? এই কথাটা কিন্তু এভাবে আমরা ব্যাখ্যা করে দেবো, অর্থাৎ অ্যান্সার কিন্তু এভাবে -9 আসছে। তো এই কথাটাই কিন্তু আমি এখানে সুন্দর করে একটু বাংলার মাধ্যমে লিখছি যে একটি সংখ্যা রেখা অঙ্কন করি, সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌঁছাই, তারপর -15 বিন্দু ডান দিকে যেহেতু +6, অর্থাৎ 6 ধাপ অতিক্রম করে -9 বিন্দুতে আমরা পৌঁছাই, তারপর এই সংখ্যা রেখাটা সুন্দর করে এঁকে দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে -15 6 যোগফল আমরা দেখতে পাচ্ছি -15 + 6, অর্থাৎ -9 অ্যান্সার। দ্বিতীয় ধাপে কি বলা হয়েছে? দ্বিতীয় ধাপে বলা হয়েছে 11 ও 6-এর যোগফল বিয়োগফল নির্ণয় করো, অর্থাৎ 11 এবং 6-এর বিয়োগফল আমরা নির্ণয় করবো। তো 11 থেকে 6 যদি আমরা মাইনাস করি, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে দেখাই যাচ্ছে যে 5 হবে। আচ্ছা, তো এখন 5 হবে। তো ঠিক আগের মতো একটু ব্যাখ্যা করে আমরা সংখ্যা রেখা আঁকবো। এখানে আমি সংখ্যা রেখা অলরেডি দেখো আঁকছি, এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দাগ পড়ে গেল। দেখো, আমার এখানে সংখ্যা রেখা আমি এই যে 0 থেকে 0 প্রথমে নিয়েছি, তারপর কি এদিকে যেহেতু +11 আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে 11টা প্লাস,
মানে 11 সামনে কোনো চিহ্ন নেই যেহেতু, তাহলে 11 প্লাস এই যে এখানে দেওয়া আছে, তাহলে প্লাস 11-র দিকে এদিকে 11টা হবে, আর এদিকে মাইনাসের কোনো তুমি -11টা দাও সৌন্দর্যের জন্য। মেন বিষয়টা তুমি বলে বুঝতে পারবে। এখন দেখো তুমি প্লাস 11 ধাপ অতিক্রম করছো, 11 ধাপ অতিক্রম করার পর আবার কি আছে -6, অর্থাৎ তুমি আবার কি বাম দিকে আসবে। আমরা জানি কি মাইনাস হলে বাম দিকে আসতে হবে আর প্লাস হলে ডান দিকে যেতে হবে। তো 11 থেকে তুমি 6 ঘর অতিক্রম করো, দেখো 1 2 3 4 5 6 ঘর অতিক্রম করার কারণে কত আসছো? 5-এ আসছো। অর্থাৎ ফলাফলটা কিন্তু এভাবেই এই যে 5 হয়। ফলাফলটা কীভাবে? এভাবেই কিন্তু 5 হয়, এই যে এই 5 +5। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, খুব মজার, করে নিবে তোমরা। হ্যাঁ, ওকে। তো এখন দেখো, এখন আমি 3 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 7 গুণ 7x, এক্স এর 5 গুণ 5x, মানে পরস্পর গুণ করবো আমরা। এক্স এর 6 গুণ অর্থাৎ 6x। ঠিক আছে, তাহলে এক্স এর 7 গুণ কত হবে? 7x। আচ্ছা, তো এটা কিন্তু লিখছে যে এক্স এর 7 গুণ থেকে, এক্স এর 7 গুণ মানে 7x থেকে মানে বিয়োগ, মানে 7x থেকে, অর্থাৎ 7xটা আগে হবে, ওয়াই এর 3 গুণ 3y, এটা বিয়োগ, অর্থাৎ 7x - 3y। খ নম্বর প্রশ্ন বলছে এ ও বি এর গুণফলের সাথে সি এর 8 গুণ যোগ। এ ও বি এর গুণফল অর্থাৎ এ গুণন বি, সি এর 8 গুণ যোগ, অর্থাৎ এ বি প্লাস 6a। তারপর গ কি বলছে? এ ও বি এর যোগফলকে এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। এ ও বি এর যোগফলকে এক্স ও ওয়াই এর বিয়োগফল হলো x - y, এটা দ্বারা ভাগ। যাকে দ্বারা ভাগ বলবে সে নিশ্চয় হবে এই। গ নাম্বার কি বলছে? এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। এক্স কে 9 দ্বারা গুণ করলে 9x, এটাকে আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে 7 নং 63, এখানে লিখে রাখছি দেখো 9x × 7। এক্স কে 9 দ্বারা গুণ করলে 9x × 7, অর্থাৎ 7 নং 63x, 7 নং 63 আর x এর x, অর্থাৎ আমরা এভাবে পেয়ে গেলাম যে 63x। ওকে, তারপর ও নাম্বার প্রশ্ন কি বলছে? যে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। একটি সংখ্যার দ্বিগুণ কত হয়? ধর আমি একটি সংখ্যা ধরে নিলাম x, তাহলে এটা দ্বিগুণ কত হবে? 2x। অপর একটি সংখ্যা ধরে নিলাম y, এটা 3 গুণ কত হবে? যেহেতু প্রশ্ন 3 গুণের কথা বলা হয়েছে, তাহলে 3y। এটা পরস্পর আমরা কী করবো? যোগ করে দেবো। ভেরি সিম্পল কোশ্চেন। দেখো, মনে করি সংখ্যাটি x, অপর সংখ্যাটি y, সুতরাং x এর দ্বিগুণের সাথে y এর 3 গুণ যোগ, অর্থাৎ x গুণন 2 প্লাস y গুণন 3, যেভাবে বলছি, অর্থাৎ আমরা লিখতে পারি 2x = 3y। এ হলো আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমি 4 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, এখানে 4 নম্বর প্রশ্নের এক অপশনে কি বলছে? 5টি কলম ও 3টি খাতার দাম কত? এর মধ্যে প্রশ্ন দেওয়া আছে একটি খাতার দাম a টাকা এবং একটি বইয়ের দাম b টাকা এবং একটি কলমের দাম c টাকা। তো একটি খাতার দাম যদি তোমার a টাকা হয়, তাহলে 3টি খাতার দাম 3a। আরও সহজ করে ব্যাখ্যা করছি, একটি খাতার দাম যদি তোমার 5 টাকা হয়, তাহলে 3টি খাতার দাম কত? 3 × 5 = 15। তাহলে তুমি এখানে সংখ্যাকে পরিমাণ দ্বারা কি করছো? গুণ করছো। মানে একটি খাতা, এইভাবে বিষয়টা দেখো, একটি খাতার দাম তোমার যদি 3 টাকা হয়, তাহলে 5টি খাতার দাম আসবে 3 × 5 = 15, অর্থাৎ একটি খাতার দামকে তার সংখ্যাটি দ্বারা কি করছো? গুণ করছো। তো ঠিক 3টি খাতা, তাহলে একটার দাম যদি তোমার a টাকা হয়, তাহলে 3টি খাতার দাম হবে 3a, অর্থাৎ 3 × a 3a, এভাবে আমরা পাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি এভাবেই লিখছি। দেখো, একটি খাতার দাম a টাকা এবং একটি কলমের দাম c টাকা, একটু সৌন্দর্য মেনটেন করলাম। তারপর 5টি কলম ও 3টি খাতার দাম আমরা পাচ্ছি যে 5টি কলম 5c, যেহেতু একটি কলমের দাম c টাকা, তাহলে 5টা কলমের দাম 5c টাকা এবং 3টি খাতার দাম 3a টাকা আমরা পেয়েছি। যোগফলটাই হচ্ছে মূলত আমার কি, এই যে 5টি কলম ও 3টি খাতার দাম বোঝার সুবিধাতে এই যে এখানে আমরা এই লেখাটা এখানে লিখছি। দেখো, আচ্ছা, এটা প্রয়োজন নেই, এটা বোঝানোর জন্য, স্টুডেন্টকে বোঝানোর জন্য লিখছিলাম। দেখো, এখন 2 নম্বর প্রশ্ন কি বলছে? 10টি বই ও 4টি খাতার দাম কত? তো একইভাবে 10টি বইয়ের দাম কত হচ্ছে তোমার? 10b টাকা, 10b টাকা, আর 4টি খাতার দাম হচ্ছে 4a টাকা।
তাহলে 10টি বই 4টি খাতার দাম 10b + 4a টাকা। ঠিক আছে, আসলে আমার স্ট্যান্ডার্ড বড়, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাত মুখ পড়তে সমস্যা হচ্ছে, তারপরে এটা কোনো ব্যাপার না, যে কোনো পরিস্থিতিতে তোমরা নিজেকে খাপ খাইয়ে নেবে, কারণ মানুষ কখন কোন পরিস্থিতিতে পড়ে সেটা বলা যায় না। এই জন্য যে কোনো পরিস্থিতিতেই তোমাদেরকে অভ্যস্ত থাকতে হবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেকটা মানুষের শিক্ষার কিছু না কিছু আছে, প্রত্যেকটা বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো দেখো 3 নম্বর প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব। 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম কত? একইভাবে 8টি খাতা অর্থাৎ 8A, 6টি বই অর্থাৎ 6B, 9টি কলম অর্থাৎ 9C, এগুলো আমরা যোগ করে দিলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসছে। দেখো এখানে সাজাইছে, একটি খাতার দাম এত, একটি বইয়ের দাম এত, একটি কলমের দাম এত, 8টি খাতার দাম এত, 6টি বইয়ের দাম এত, 9টি কলমের দাম এত, অর্থাৎ 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম পরস্পর আমরা যোগ করে দিলে কিন্তু রেজাল্ট চলে আসছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, খুব সহজ ম্যাথগুলো এবং মজার মানসম্মত জর্জরি ব্যাখ্যা সহ তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের জন্য বেস্ট অফ লাক রইল। এটা লেখা দরকারি, তোমরা জাস্ট এতটুকু পর্যন্ত লিখবে, এটা সৌন্দর্য করেছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আসলে ভিডিওগুলো তৈরি করতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট করতে হয়, আমাদেরকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি মনে করো বিন্দুমাত্র পরিমাণ তোমরা উপকৃত হচ্ছ, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল খান একাডেমি বিডি অ্যান্ড প্রেস বেল আইকন ফর অল নোটিফিকেশান, সাথে সাথে পাওয়ার জন্য, এবং আমাদের জন্য দোয়া করবে। আমরা তোমাদের জন্য দোয়া করি। আর সবাই করোনা সুরক্ষার জন্য বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি সরকার ঘোষিত যেগুলো আছে এগুলো মেনে চলবে, নিয়মিত মাস্ক পরিধান করবে যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবে আর খান একাডেমি বিডির সাথে থাকো, গ্যারান্টি দিচ্ছি তুমি গণিতের বস হবে। নিয়মিত দেখতে থাকো, তুমি তোমার পরিবর্তনটা নিজেই উপলব্ধি করতে পারবে যে তোমার কী পরিবর্তন হচ্ছে। তুমি গণিতে তোমার দুর্বলতা কতটুকু ছিল, এখন দুর্বলতা কতটুকু আছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আসলে আমরা বলাই নয়, আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। তুমি ক্লাস দেখতে থাকো নিয়মিত, অবশ্যই তুমি গণিতের বয়কে জয় করতে পারবে। এ পর্যন্ত আজকে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।